হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এর তৃতীয় অংশ অর্থাৎ লেসন 3 এইটা আলোচনা করব। আচ্ছা দেখো, তোমরা গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের নাম শুনেছ। তো অ্যারিস্টটল বলেছিলেন যে ভারী বা হালকা বস্তু যদি ওপর থেকে ছেড়ে দেওয়া হয়, ওপর থেকে ফেলা হয়, তাহলে ভারী বস্তু আগে মাটি স্পর্শ করবে এবং হালকা বস্তু তারপরে এসে ভূমিতে পড়বে। পরবর্তীতে বিজ্ঞানী গ্যালিলিও তিনি বললেন যে সেটা ঠিক নয়। তিনি বললেন যে ভারী বা হালকা বস্তু তারা কিন্তু একই সঙ্গে ভূমি স্পর্শ করবে। তিনি ইটালির পিসা বলে যে বিখ্যাত মিনার আছে, সেখান থেকে বিভিন্ন আকৃতির ছোট বড় কতগুলো ধাতব গোলক, যার কোনোটা একটু বেশি ভারী, কোনোটা কম ভারী, কোনোটা আর একটু হালকা, এরকম নিয়ে তিনি পিসার ওই মিনার থেকে নিচে পড়তে দিলেন এবং দেখলেন যে তারা কিন্তু প্রায় কাছাকাছি সময়ে ভূমি স্পর্শ করল। তিনি বললেন যে তাদের মধ্যে সময়ের যেটুকু ব্যবধান হলো সেটা কিন্তু হলো বায়ুর বাধার জন্য। বায়ুর বাধাটাকে কোন বস্তু কিভাবে কাটাতে পারে তার উপরে তাদের সময়ের ব্যবধানটুকু হলো। প্রকৃতপক্ষে যদি বায়ুর বাধা না থাকতো তাহলে ভারী হালকা সমস্ত বস্তু একই সঙ্গে ভূমি স্পর্শ করত। দেখো, এই বিষয়ে তোমাদের পাঠ্যপুস্তকে একটা ছোট পরীক্ষার কথা বলা আছে, যেটা তোমরা বাড়িতে করে দেখতে পারো। 1 টাকার মুদ্রা যদি একটা নাও, তার চেয়ে ছোট বৃত্তাকার একটা কাগজ, যেটা অবশ্যই 1 টাকা মুদ্রা তার থেকে ছোট হবে, সেটা নিয়ে প্রথমে মুদ্রা এবং কাগজ তাদেরকে আলাদাভাবে পড়তে দাও। অবশ্যই মুদ্রাটা আগে পড়বে, কাগজটা পরে ভাসতে ভাসতে পড়বে। এবার মুদ্রাটার ওপরে ওই কাগজের টুকরোটাকে রেখে তাদের একসঙ্গে পড়তে দাও। কী দেখতে পাবে? অবশ্যই মুদ্রা এবং কাগজ একই সঙ্গে ভূমি স্পর্শ করবে। তো তাহলে দেখো, যখন আমরা দুটো বস্তুকে একই সঙ্গে ফেলছি, তারা একই সঙ্গে বায়ুর বাধাটা কাটাচ্ছে এবং তার ফলে তারা কিন্তু একই সঙ্গে ভূমি স্পর্শ করছে। আচ্ছা, এই বিষয়ে আমরা গ্যালিলিওর পতনশীল বস্তুর যে সূত্রাবলী, সেই সূত্রাবলী, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা আলোচনা করব। দেখো, প্রথমে বলা হচ্ছে, এটা আমরা প্রতিটা সূত্রের ক্ষেত্রে লিখব, সেটা হলো স্থিরাবস্থা। স্থিরাবস্থা থেকে এটা হচ্ছে প্রথম সূত্র। বলা হচ্ছে কি, দেখো, স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল সকল বস্তু সমান সময়ে সমান পথ বা সমান দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় সূত্র, মনে রাখবে প্রত্যেকটার ক্ষেত্রেই এই কথাটাকে আমরা বারবার রিপিট করব, অর্থাৎ স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল, এই কথাটা আমরা বারবার বলব। দ্বিতীয় সূত্র হচ্ছে, স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল কোন বস্তু নির্দিষ্ট সময়ে
যে বেগ লাভ করে তা তার পতন কালের সমানুপাতিক। অর্থাৎ এই বেগটাকে আমরা যদি দিয়ে নির্দেশ করি আর পতনকালকে যদি আমরা টি দিয়ে নির্দেশ করি, তাহলে ভি সমানুপাতিক টি। এইটা হচ্ছে নির্দিষ্টভাবে সূত্রটা। আর এর থেকে যদি তুমি মানে বা মর্মার্থ বলো, তাহলে আমরা বলবো যে স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল কোনো বস্তু সময়ের সঙ্গে তার বেগ বৃদ্ধি পায়। অর্থাৎ সময়ের সঙ্গে তাতে ত্বরণ উৎপন্ন হয়, ত্বরণ উৎপন্ন হয় মানেই সময়ের সঙ্গে তার বেগ বৃদ্ধি লাভ করে। এটা হচ্ছে মর্মার্থ। আর নির্দিষ্টভাবে সূত্রটা হচ্ছে এটা 3 নম্বর। আবার সেই একই কথা, স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তার পতনকালের বর্গের সমানুপাতিক। দেখে নাও, তাহলে এখানে কি বলা হচ্ছে, স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা তার পতনকালের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে বস্তুটা যে দূরত্ব অতিক্রম করছে সেটাও সময়ের সঙ্গে বৃদ্ধি পায়। তাহলে এটা হচ্ছে মর্মার্থ। এটা নির্দিষ্টভাবে সূত্রটা। আর মর্মার্থ বললে অতিক্রান্ত দূরত্বটাও সময়ের সঙ্গে বৃদ্ধি পায়। তাহলে পতনশীল বস্তুর সূত্র বললে আমরা এই 3টে সূত্রের কথা বলবো। আচ্ছা দেখো, আমরা কোনো একটা বস্তুকে যদি উল্লম্বভাবে উপর দিকে ছুঁড়ে দিই, তাহলে সেটা অভিকর্ষ বলের বিরুদ্ধে ওপরে উঠছে। অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন কোনো বস্তু ওপরে ওঠে তখন তার গতিবেগ ক্রমশ কমে, অর্থাৎ তাতে একটা মন্দন উৎপন্ন হয় এবং সর্বোচ্চ উচ্চতা আরোহণ করবার পরে তার গতিবেগ তাৎক্ষণিকভাবে শূন্য হয়ে যায়। তাৎক্ষণিকভাবে শূন্য হলো, তারপর থেকে সে আবার নিচের দিকে পড়তে থাকে। সে যখন নিচের দিকে পড়ছে তার গতিবেগ আবার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তাতে ত্বরণ উৎপন্ন হচ্ছে। যখন সে নিচের দিকে পড়ছে তখন কিন্তু সে অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়ছে, অভিকর্ষ বলের অধীনে নিচে পড়ছে। তাহলে যখন ওপরে ছোঁড়া হয়েছিল অভিকর্ষ বলের বিরুদ্ধে ছোঁড়া হয়েছিল, যার ফলে তার বেগ কম ছিল, বেগটা শূন্য হলো, তারপর আবার সে নিচে পড়তে শুরু করলো, তখন তাতে আবার ত্বরণ উৎপন্ন হলো, অর্থাৎ বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এবার দেখো, যদি কোনো একটা বস্তুকে আমরা ভূমির সঙ্গে একটা কোণ করে ছুঁড়ি, সেক্ষেত্রে কি হবে দেখো।
দেখো তাহলে বস্তুটাকে ভূমির সঙ্গে একটা কোণ করে ছোঁড়া হয়েছে। যখন সেটা হবে কোনো আমরা দেখতে পাচ্ছি যে একটা বক্রাকার গতিতে সেই বস্তুটা এসে ভূমি স্পর্শ করবে। তোমরা একটা ঢিল ছোঁড়ার কথা ভাবতে পারো, সেটা এইভাবে গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে। তোমরা জ্যাভলিন থ্রো দেখেছো, সেখানে সেই জ্যাভলিনটা এইভাবে গিয়ে ভূমি স্পর্শ করে, অর্থাৎ সেখানে একটা বক্রাকার পথ অতিক্রম করার পরে কিছুটা অনুভূমিক দূরত্ব গিয়ে সে ভূমি স্পর্শ করে। তো ধরা যাক সেই বক্রাকার পথের কোনো অংশে কোনো একটা মুহূর্তে বস্তুটা হচ্ছে এ, এবং এ বস্তুটায় আমরা দেখতে পাচ্ছি যে তার বেগের একটা অভিমুখ দেখানো হয়েছে, এবং নিচের দিকে উল্লম্বভাবে যেটা ক্রিয়া করছে সেটা হচ্ছে অভিকর্ষ বল। আর বলের অভিমুখ যা হয় আমরা জানি ত্বরণের অভিমুখও তাই হয়। তাহলে এখানে বেগের অভিমুখ আর তার উপর ক্রিয়াশীল বলের অভিমুখ আলাদা, এবং এই অভিকর্ষ বলের প্রভাবে প্রতিটা মুহূর্তে এই বস্তুটার যে বেগের অভিমুখ বা বেগের যে দিক সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং সেটা নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে ভূমি স্পর্শ করছে। এবার দেখো ধরা যাক এটা আমরা ধরলাম আর্থ, পৃথিবী, তার উপরে কোনো একটা বস্তুকে এইভাবে ছোঁড়া হলো, কিছুটা অনুভূমিক দূরত্বে যাওয়ার পর সে ভূপৃষ্ঠে নেমে এলো। যদি আমরা তার চেয়ে বেশি বেগে বস্তুটাকে ছুঁড়ি, কিছুটা বেশি বেগে, তাহলে কি হবে, সে আরেকটু দূরত্ব বেশি অতিক্রম করবে। যদি আমরা আরেকটু বেশি জোরে ছুঁড়ি, অর্থাৎ যাকে বলে প্রক্ষেপ বেগ, সেই প্রক্ষেপ বেগটা যদি ক্রমশ বাড়াতে থাকি তাহলে অনুভূমিক দূরত্বটাও ক্রমশ বেড়ে যাবে। তাহলে তারপরে এরকম এইভাবে বাড়তে বাড়তে এমন হতে পারে, দেখো আমরা একটা বৃত্তাকার পথ যতটা হাতে আঁকা সম্ভব আমরা আঁকলাম। প্রক্ষেপ বেগটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছতে পারে যখন কিন্তু বস্তুটা আর পৃথিবীতে বা ভূপৃষ্ঠে ফিরে এলো না। পৃথিবীর চারিদিকে একটা বৃত্তাকার পথে আমরা কক্ষপথ বলতে পারি, সেই কক্ষপথ বরাবর সে ঘুরতে থাকলো, এবং অবশ্যই পৃথিবীর অভিকর্ষ বলের অধীনেই সে কিন্তু ঘুরতে থাকবে। এই যে তখন তাকে যে প্রক্ষেপ বেগটা দেওয়া হবে তার জন্য সে আর পৃথিবীতে ফিরে আসছে না। তোমরা কৃত্রিম উপগ্রহের কথা শুনেছ, এই কৃত্রিম উপগ্রহ তাদের কিন্তু রকেটের সাহায্যে এই নির্দিষ্ট প্রক্ষেপ বেগ দেওয়া হয়, যার ফলে তারা সেই কক্ষপথে পৌঁছে যায় এবং তারপর তারা আর ভূপৃষ্ঠে ফিরে আসে না। তাহলে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের মহাকর্ষ অংশটা আমরা আলোচনা করলাম। এরপরে এটা হচ্ছে স্থির তড়িৎ। দেখো এই উদাহরণগুলো যেগুলো বলবো তোমরা সবাই কম বেশি এগুলোর সাথে পরিচিত। ছুরির সাহায্যে থার্মোকল কাটা হয়, তোমরা স্কুলেও দেখেছো। থার্মোকল যখন কাটা হচ্ছে থার্মোকলের ছোটো ছোটো টুকরোগুলো ছুরির গায়ে আটকে যায়। ব্লেডের সাহায্যে কাগজ কাটা হয়। এছাড়া তোমরা চিরুনি, প্লাস্টিকের চিরুনি শুকনো চুলের মধ্যে দিয়ে আঁচড়ে তারপর যদি ছোটো ছোটো কাগজের ওপর ধরো, তোমরা কি দেখতে পাও? তোমরা দেখতে পাও কাগজের টুকরোগুলো যেন লাফিয়ে চিরুনির গায়ে আটকে যাচ্ছে। তাহলে তাদের মধ্যে, এই বস্তুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হচ্ছে। কারণটা কি? কি পরিবর্তন হচ্ছে? অবশ্যই একটা পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা হলো বস্তুগুলো তড়িতাহিত হচ্ছে, বস্তুগুলো বিপরীত তড়িতে আহিত হচ্ছে, এবং বিপরীত তড়িতাহিত হবার ফলে তাদের মধ্যে একটা আকর্ষণ বলের সৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমরা
তোমাদের পাঠ্য অনুযায়ী একটা বেলুনের পরীক্ষা, সেটা দিয়ে বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। দুটো রাবারের বেলুন ফোলানো হলো, তাদের মুখ দুটো সুতোর সাহায্যে বেঁধে তোমরা সে দুটোকে ছেড়ে দিলে স্বাভাবিকভাবে অভিকর্ষের টানে তারা নিচে পড়ে যাবে। সেটা না করে ধরা যাক শীতকাল, তোমরা সোয়েটার পরে আছো, সোয়েটারে বেলুন দুটো ঘষলে, ঘষবার পর তুমি যদি হাত সরিয়ে নাও কী হবে? অভিকর্ষের টানে পড়ে যাওয়ার কথা, কিন্তু কি হলো? বেলুন দুটো সোয়েটারের গায়ে আটকে আছে। কেন? একটু আগে বললাম, ঘর্ষণের ফলে বস্তু দুটো বিপরীত তড়িতে আহিত হয়েছে। অর্থাৎ উল এবং রাবারের বেলুন এটা বিপরীত তড়িতাহিত হওয়ার কারণে তারা কিন্তু আটকে আছে। এবার বেলুন দুটো খুলে নিয়ে তোমরা যখন তাদেরকে স্পর্শ করাচ্ছ বা কাছাকাছি আনার চেষ্টা করছো সুতোর সাহায্যে, তোমরা কি দেখতে পাবে? বেলুন দুটো পরস্পর থেকে দূরে সরে যেতে চাইছে। তাহলে দুটো বল এখানে কাজ করছে, দুটো ক্ষেত্রে দুটো বল, সোয়েটার আর বেলুন, তার মধ্যে আকর্ষণ বল, আর দুটো বেলুন তাদের নিজেদের মধ্যে বিকর্ষণ বল। তাহলে এটা আমরা দেখতে পেলাম। তো এই সম্পর্কে বলতে গিয়ে আমরা বলতে পারি যে দু ধরনের তড়িতের সৃষ্টি হচ্ছে, বিপরীত জাতীয় তড়িতের সৃষ্টি হচ্ছে। বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তিনি দু ধরনের তড়িতের নাম দিলেন। তিনি একটা তড়িৎকে বললেন পজিটিভ তড়িৎ বা ধনাত্মক তড়িৎ, অপর তড়িৎকে তিনি বললেন নেগেটিভ তড়িৎ বা ঋণাত্মক তড়িৎ। দেখো, এবার আমরা একটা তড়িৎ শ্রেণীর কথা জানব। পরীক্ষালব্ধ ফল থেকে দুটো বস্তু একটা আর একটা দিয়ে ঘষবার ফলে বা ঘর্ষণের ফলে কোনটায় কী ধরনের তড়িৎ উৎপন্ন হবে, কোনটায় প্লাস কোনটায় মাইনাস, তড়িতের প্রকৃতি কী হবে, তড়িতের পরিমাণ কী হবে, সেই বিষয়ে বিজ্ঞানীরা তাদের গবেষণালব্ধ ফলের সাহায্যে একটা তড়িৎ শ্রেণী তৈরি করলেন। তাকে বলা হলো স্থির তড়িৎ শ্রেণী। স্থির তড়িৎ শ্রেণী, এখানে ক্রমিক সংখ্যা অনুযায়ী পরপর কতগুলো নাম, তোমরা তোমাদের পাঠ্য বই অনুযায়ী এই নামগুলো মুখস্থ করবে, অন্য কোনো সহায়িকা ইত্যাদি নয়। পাঠ্য বইতে যেভাবে শ্রেণী সাজানো আছে সেইভাবে মুখস্থ করবে। দেখো, আমার যেটা মনে হচ্ছে প্রথমে আছে পশম, কাঁচ, কাগজ, রেশম, তো এরকম 12টা নাম আছে। শেষে বলে সেলুলয়েড আছে। তো আমরা তড়িৎ শ্রেণীর সাহায্যে কি জানতে পারছি, এটা মনে রাখলে আমাদের কি সুবিধে, এটার তাৎপর্যটাই বা কি? দেখো, যেটা বিজ্ঞানী সিবেক তিনি বললেন, দুটো বস্তু, তড়িৎ শ্রেণীর অন্তর্গত দুটো বস্তু, তাদের মধ্যে যদি ঘর্ষণ করা যায়, একটা দিয়ে আর একটাকে ঘষা যায়, তাহলে যেটা আগে আছে ক্রমিক সংখ্যা অনুযায়ী যেটা আগে আছে সেটা পজিটিভ তড়িৎ, ধনাত্মক তড়িৎ, যেটা পরে আছে সেটা নেগেটিভ তড়িৎ বা ঋণাত্মক তড়িৎ সৃষ্টি হবে। অর্থাৎ যদি মনে করো যে এটা একটা কাচের দণ্ড, এটা একটা রেশম কাপড়, যদি আমরা তাদেরকে পরস্পর ঘষতে থাকি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে কাচ রয়েছে আগে 2 নম্বরে, রেশম 4 নম্বরে। তাহলে অবশ্যই কাচে কি হবে? কাচে পজিটিভ তড়িৎ অর্থাৎ ধনাত্মক তড়িৎ সৃষ্টি হবে এবং রেশমে নেগেটিভ তড়িৎ বা ঋণাত্মক তড়িৎ সৃষ্টি হবে। আচ্ছা দেখো, আমরা এরপরে আলোচনা করব যে একটা পরমাণু সেটার গঠন কেমন, তাকে আমরা নিস্তরিত কেন বলি। দেখো, আমরা জানি যে একটা পরমাণু তার গঠন অনুযায়ী তার কেন্দ্রে থাকছে নিউক্লিয়াস,
তার বাইরে থাকছে ইলেকট্রন। এখানে রয়েছে প্রোটনস এবং নিউট্রনস। প্রোটনের অবশ্যই প্লাস আধান অর্থাৎ ধনাত্মক আধান, বাইরে রয়েছে নিউট্রন, বাইরে রয়েছে ইলেকট্রন যেটা ঋণাত্মক আধান, আর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ছাড়া রয়েছে নিউট্রন। প্রোটন এবং নিউট্রন এদেরকে একসঙ্গে বলা হয় নিউক্লিয়াস। প্রশ্নটা হচ্ছে পরমাণু নিস্তড়িত কেন? পরমাণুর মধ্যে তড়িতায়িত কণা রয়েছে, আমরা বললাম। কেন্দ্রে রয়েছে প্রোটন যেটা ধনাত্মক আধান, বাইরে ইলেকট্রন মহল, সেখানে রয়েছে ইলেকট্রন। আমি একটা কক্ষপথ একটা ইলেকট্রন এঁকেছি বোঝানোর জন্য, সাধারণত অনেক আরও বেশিও থাকে, তোমরা জানো। তাহলে কেন তারা সাধারণভাবে একটা পরমাণু নিস্তড়িত? দেখো, প্রোটনের যে আধান সেটার মান হচ্ছে 1.602 10⁻⁹ কুলম্ব। ইলেকট্রনের আধান তার মান হচ্ছে 1.602 10⁻⁹ কুলম্ব। তাহলে পরিমাণে কোনো পার্থক্য নেই। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে প্রোটনের আধানটা প্লাস আধান, ইলেকট্রনের আধানটা মাইনাস আধান। পরিমাণটা দুটোরই সমান। তাহলে একটা প্রোটনের যতটা প্লাস আধান, একটা ইলেকট্রনের ততটাই মাইনাস আধান। এবার আমরা জানি যে নিউক্লিয়াসের ভেতরে যতগুলো প্রোটন থাকে, বাইরে কক্ষপথগুলোতে ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে মোট প্লাস আধান আর মোট মাইনাস আধানের পরিমাণ সমান হয়। তারা পরস্পরকে প্রশমিত করে দেয়, যার ফলে পরমাণুটা সার্বিকভাবে নিস্তড়িত হয়। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেলাম যে পরমাণু সাধারণভাবে বা সার্বিকভাবে নিস্তড়িত কেন। তো এবার তাহলে এই প্রশ্নের উত্তরও আমরা পেতে পারি যে তাহলে কখন একটা পরমাণু পজিটিভ তড়িৎগ্রস্ত হচ্ছে, কখন একটা পরমাণু নেগেটিভ তড়িৎগ্রস্ত হচ্ছে। দেখো, এই যে নিউক্লিয়াস, এইখানে ধরো ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে। এবার এই ইলেকট্রনকে নিউক্লিয়াস তার নিজের কেন্দ্রের দিকে টানছে। সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন, এখানে আরো কক্ষ থাকতে পারে, কক্ষের সংখ্যা যত বাড়ছে নিউক্লিয়াস থেকে তার দূরত্ব তত বেড়ে যাচ্ছে। তার ফলে তার উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বলের পরিমাণ তত কমে যাচ্ছে। তার ফলে সেই ইলেকট্রনটাকে তার কক্ষ থেকে সরিয়ে দেয়া, বাইরের কোনো বলের সাহায্যে, বাইরের কোনো শক্তির সাহায্যে সেই ইলেকট্রনটাকে সরিয়ে দেয়া তত সোজা হবে। তা যদি হয় তাহলে ওই যে একটা বস্তুকে আর একটা বস্তু দিয়ে ঘষা হচ্ছে, তার ফলে ঘর্ষণ শক্তি, তাপ শক্তি সৃষ্টি হচ্ছে, এবং তার কারণে ওই বহিস্থ কক্ষের ইলেকট্রন বহিস্থ কক্ষ থেকে বিচ্যুত হতে পারে। যদি বিচ্যুত হয়, যার ক্ষেত্রে, যে পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনটা কক্ষচ্যুত হলো, সে হয়ে গেল পজিটিভ। আর সেই ইলেকট্রনটা যে পরমাণু গ্রহণ করলো, সে হয়ে গেল নেগেটিভ। তাহলে এটা হচ্ছে যে ঘর্ষণজাত স্থির তড়িৎ। আমরা এতক্ষণ যে আলোচনাটা করছি, যে তড়িৎটা উৎপন্ন হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি ঘর্ষণজাত তড়িৎ অথবা স্থির তড়িৎ। স্থির তড়িৎ কেন? তার কারণ এই তড়িৎ উৎপত্তি স্থলে স্থির থাকে, যেখানে সৃষ্টি হচ্ছে সেখানেই থেকে যাচ্ছে। চলতড়িতের মতো পরিবাহী দ্বারা বাহিত হয় না। এখন এই যে স্থির তড়িৎ উৎপন্ন হলো, তাহলে তার ইলেকট্রনীয় ব্যাখ্যাটা কি? ধরো, আমরা একটু আগে কাঁচ আর রেশম কাপড়ের কথা বলছিলাম। ধরে যাক কাচদণ্ডটাকে রেশম কাপড় দিয়ে ঘষছো। কাচদণ্ডের পরমাণুর গঠন এমন, তার ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল এমন, যাতে তার ক্ষেত্রে
ইলেকট্রনটা কক্ষচ্যুত করা অপেক্ষাকৃত সোজা, যার ফলে তার ইলেকট্রনটা কক্ষচ্যুত হয়, আর রেশম কাপড়ের যে পরমাণু তারা সেই ইলেকট্রনটা গ্রহণ করে, যার ফলে কাচদণ্ডটা কী হলো, কাচদণ্ডটা পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে গেল, আর রেশম কাপড়টা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে গেল। কাচদণ্ড যতটা পজিটিভ তড়িৎগ্রস্ত হলো, রেশম কাপড়টা ঠিক ততটাই নেগেটিভ তড়িৎগ্রস্ত হলো। এইটাই হচ্ছে ইলেকট্রনীয় ব্যাখ্যা, স্থির তড়িতের বা ঘর্ষণজাত স্থির তড়িতের ইলেকট্রনীয় ব্যাখ্যা। ধরা যাক দুটো বিন্দু তড়িতাদান, একটা Q1 একটা Q2, তাদের মধ্যে দূরত্ব r, তাহলে তাদের মধ্যে পরস্পর আকর্ষণ বল থাকতে পারে, তাদের মধ্যে পরস্পর বিকর্ষণ বল থাকতে পারে। আকর্ষণ বা বিকর্ষণ বল যাই হোক না কেন, আমরা সেটাকে যদি F দিয়ে নির্দেশ করি, তাহলে কুলম্বের সূত্রে বলা হচ্ছে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটো কি আছে, Q1 Q2, আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। একসঙ্গে লেখা হলে সমীকরণটা আনতে হলে আমাদের একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। এই ধ্রুবকটা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, অর্থাৎ মধ্যবর্তী যে মাধ্যম তার তড়িৎ ভেদ্যতা বলে একটা ধ্রুবক সংখ্যা আছে, সেটা হচ্ছে কে। সিজিএস পদ্ধতিতে শূন্য স্থানে k = 1 হয়, আবার জলের ক্ষেত্রে k = 81 হয়। তার মানে বুঝতে পারছো যে মাঝের মাধ্যমটা কি আছে তার উপরে কিন্তু এই আকর্ষণ বা বিকর্ষণ বল এটা কি হবে সেটা নির্ভর করবে। কুলম্বের সূত্রটা আমি আরেকবার বলছি, দুটি বিন্দুর তড়িতাদানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ক্রিয়াশীল বল দুটি বিন্দু আধানের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে, এই সরলরেখা বরাবর ক্রিয়া করবে এবং মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে। এটা হচ্ছে স্টেটমেন্ট, এটা হচ্ছে ল বা সূত্রটা তোমাদের এইভাবে লিখতে হবে। ধরো একটা অঙ্ক দেখো, ধরো প্রাথমিকভাবে এই বলটা ক্রিয়া করছিল, দ্বিতীয় ক্ষেত্রে বলা হলো Q1টা বদলে গেল 3Q1 অর্থাৎ 3 গুণ হয়ে গেল, Q2টা বদলে গেল 4Q2 4 গুণ হয়ে গেল, আর হয়ে গেল টুয়াইস আর। তাহলে F2টা কেমন হবে, এটার থেকে F2 হয়ে গেল k × 3Q1 4Q2 by 2r এর হোল স্কয়ার। তাহলে 3 × 4 = 12 by 4 গুণিত k Q1 Q2 by r স্কয়ার, 2 × 4 বেরিয়ে গেল, 3 × 4 = 12, তাহলে হয়ে গেল 3, তাহলে এটা হয়ে গেল 3F1। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে বল সেটা প্রথম ক্ষেত্রে বলের 3 গুণ হলো। দেখো এবার আমরা একক আধানের যে সংজ্ঞা
সেটা দেখব সিজিএস পদ্ধতিতে। যেহেতু একক আধান বলা হচ্ছে, তাহলে Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু 1, তারা একক দূরত্বে অবস্থান করবে, তাহলে R ইকুয়াল টু 1 সেন্টিমিটার, সেক্ষেত্রে F ইকুয়াল টু K। এবং যেহেতু এটা শূন্য স্থানে নেওয়া হচ্ছে, শূন্য স্থানে K এর মান ইকুয়াল টু 1 সিজিএস পদ্ধতিতে, তাহলে হয়ে যাচ্ছে F ইকুয়াল টু 1। তাহলে আমরা কি বলবো, এটা সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে 1 SU বা 1 স্ট্যাক কুলম্ব। কাকে বলে দেখো, শূন্য স্থানে দুটি সমজাতীয় ও একই পরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে অবস্থান করে পরস্পরকে এক ডাইন, তোমরা জানো সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, পরস্পরকে এক ডাইন বলে বিকর্ষণ করলে প্রত্যেকটি বিন্দু আধানকে এক এসইউ বা 1 স্ক্যাট কুলম্ব বলে। বইয়ে যেটা নেই, এই সমজাতীয় এবং একই পরিমাণ এই দুটোই বলতে হবে। সমজাতীয় না হলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে না, মনে রাখবে। সমজাতীয় আধানই পরস্পরকে বিকর্ষণ করে, কাজেই এই সংজ্ঞাটাই লিখতে হবে। শূন্যস্থানে দুটি সমজাতীয় ও একই পরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে অবস্থান করে পরস্পরকে এক ডাইন বলে বিকর্ষণ করলে প্রত্যেকটি বিন্দু আধানকে 1 এসইউ বা 1 স্ক্যাট কুলম্ব বলে। দেখো, ধরা যাক এইটা একটা তড়িতায়িত বস্তু, ধরা যাক পজিটিভ তড়িতায়িত, এইটা একটা নিস্তড়িত বস্তু। তো আমরা দেখতে পাই তড়িতায়িত বস্তু, সেটা পজিটিভ তড়িতায়িতই হোক নেগেটিভ তড়িতায়িতই হোক, যদি একটা নিস্তড়িত বস্তুর কাছে আনা হয় তাহলে নিস্তড়িত বস্তুটাকে সে আকর্ষণ করে কেন? ইলেকট্রনীয় ব্যাখ্যাটা কি? দেখো, যখন পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুটাকে নিস্তড়িত বস্তুর কাছে আনা হলো, মনে রাখবে নিস্তড়িত বস্তুটার মধ্যেও কিন্তু প্লাস আধান এবং মাইনাস আধান সমভাবে বণ্টিত আছে। যখনই তুমি একটা পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে তার কাছে আনলে, তখনই বিপরীত আধানগুলো তার কাছে চলে আসবে আকর্ষণের জন্য, অর্থাৎ মাইনাসগুলো তার কাছাকাছি চলে এলো আর প্লাসগুলো তার থেকে দূরে সরে গেল বিকর্ষণের কারণে, যার ফলে এদের মধ্যে একটা সার্বিকভাবে আকর্ষণ বল ক্রিয়া করছে।
বুঝতে পারছো? তাহলে তড়িৎগ্রস্ত বস্তুটাকে একটা নিস্তড়িত বস্তুর কাছে আনলে নিস্তড়িত বস্তুটা আকৃষ্ট হয় এবং সাময়িকভাবে সেটা একটা তড়িৎগ্রস্ত বস্তুর মতো ব্যবহার করে। তখন সেটাকে আমরা কী বলি বলো তো? সেটাকে আমরা বলি তড়িৎ আবেশ। তাহলে এটা কিন্তু তড়িৎ আবেশের ইলেকট্রনীয় ব্যাখ্যা আমরা বলতে পারি। দেখো, তড়িৎ বল কোনো একটা গতিশীল বস্তু, আহিত বস্তু যার গতি আছে, তার গতির ওপরে কিভাবে প্রভাব বিস্তার করে সেটা আমরা দেখব। বুঝতেই পারছো, এটা একটা পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্রক আঁকা হয়েছে এবং আমরা ইলেকট্রনটাকে দেখছি। অবশ্যই ইলেকট্রনটাকে এই নিউক্লিয়াস তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে এবং এই যে আকর্ষণ বল, অর্থাৎ কেন্দ্র অভিমুখী যে আকর্ষণ বল, সেটা যদি আমরা এফ বলি, তাহলে সেই বলটাকে বলা হবে অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বলটা কোত্থেকে আসছে? অবশ্যই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল কুলম্বীয় আকর্ষণ বল। সেই কুলম্বীয় আকর্ষণ বলটাই এই অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। তাহলে কুলম্বীয় আকর্ষণ বলটা অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। তারপরে ইলেকট্রনের গতি কেমন হচ্ছে দেখো। ইলেকট্রনের যে গতিবেগের অভিমুখ, এই চিহ্নটা দিয়ে তার বেগের অভিমুখটাকে দেখানো হচ্ছে। বেগের অভিমুখটা কিন্তু প্রত্যেক মুহূর্তে পাল্টে যাচ্ছে। এগুলো দিয়ে কি বোঝাচ্ছি? নিউক্লিয়াসটা ইলেকট্রন যেখানেই যাক তাকে নিজের কেন্দ্রের দিকে টানছে এবং তার ফলে ইলেকট্রনের বেগের অভিমুখটা সবসময় কেন্দ্রের দিকে বেঁকে যাচ্ছে এবং প্রত্যেক ক্ষেত্রে ইলেকট্রনের বেগের অভিমুখটা পাল্টাচ্ছে। যদিও দ্রুতি একই থাকছে, কিন্তু অভিমুখ পাল্টে যাচ্ছে বলে সার্বিকভাবে দেখলে ইলেকট্রনের গতিবেগ পরিবর্তিত হচ্ছে। তাহলে এখানে আমরা দেখলাম যে একটা তড়িৎ বল, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল, ইলেকট্রন অর্থাৎ একটা আহিত বস্তু তার গতিবেগকে কিভাবে প্রতি মুহূর্তে বদলে দিচ্ছে। আচ্ছা স্টুডেন্টস, তোমাদের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এই চ্যাপ্টারটা আজকে শেষ হলো। তো গুড বাই স্টুডেন্টস, তোমাদের আজকে এই অবধি।